হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি জহিরুল ইসলাম, রিয়েল টিপস প্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, পূর্বের ন্যায় আজকে আমি তোমাদের সামনে একটি নতুন এপিসোড নিয়ে হাজির হলাম। তো আজকে আমি আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ড 2090 এর কিভাবে আমরা পেজ জাস্টিফিকেশন করব, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। আজকের পার্ট হলো যে 4। আমি এর পূর্বে আরও 3টি পার্ট করেছি। তোমরা যদি পূর্বের পার্টগুলো দেখো তাহলে আজকের পার্টটা খুব সহজে বুঝতে পারবা। তো চলো আমরা কিভাবে এই কাজটা করা যায়। তাহলে প্রথমে আমাদের ডেস্কটপ থেকে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হবে। তো আমি এখানে এটা ওপেন করে নিলাম, একটু জুম করে নেই, লেখার সাইজটা একটু বাড়িয়ে নিলাম। তো আজকে আমি যেই অংশ থেকে আলোচনা করব সেটা হবে যে হোম মেনুবারের প্যারাগ্রাফ অপশন। হোম মেনুবারের প্যারাগ্রাফ অপশন আমরা আজকে এখান থেকে আলোচনা করব কিভাবে একটা লেখাকে জাস্টিফিকেশন করা যায়, লেফট, রাইট, সেন্টার, এবং কিভাবে বুলেট নাম্বার দেওয়া যায়, কিভাবে নাম্বারিং করা যায়, এবং কিভাবে ট্যাব ব্যবহার করা যায়, লাইন স্পেস দেওয়া যায়, এবং কিভাবে বক্স করা যায়, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আজকে একটু দেখব। তো বন্ধুরা, প্রথমে আমরা যে কোনো একটা টেক্সট এরিয়াতে আমরা একটা টেক্সট লিখব। আমি কিছু টেক্সট লিখলাম। দেখো এই লেখাগুলো এইদিকে আমাদের সমান করা আছে, এইদিকে আমাদের একটু অসমান। এই যে দেখো এখানে আমাদের একটু অসমান, এখানে কিন্তু আমাদের কাজগুলো সমান করা আছে। তো এর জন্য আমরা কি করব? এর জন্য কাজটা করব যে দেখো এখানে এই যে জাস্টিফিকেশন অ্যালাইন লেফট, এটা দেওয়া অলরেডি, এটা আমাদের অটো ডিফল্ট করা থাকে, এটা আমাদের লেফট ডিফল্ট করা থাকে। এখন এটা আমরা সাইড আর এই পাশটা মানে রাইট সাইডটা কিন্তু আমাদের ডিফল্ট করা থাকে না। দেখো রাইট সাইডটা কিন্তু ডিফল্ট করা থাকে না, এখানে এটাকে আমরা সেট করতে হবে। তো এর জন্য আমরা কি করব? রাইটটাকে ক্লিক করার জন্য আমরা এখানে দেখো এই যে অ্যালাইন রাইট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখো এটা আমাদের রাইট সাইড অ্যালাইন হয়ে গেছে, আমাদের রাইট সাইড অ্যালাইন হয়ে গেছে। তো এটা আমরা এখান থেকেও করতে পারি, অথবা কিবোর্ড থেকে কিবোর্ড কমান্ড Ctrl+R এটা দিলেও আমাদের রাইট অ্যালাইনমেন্ট হয়ে যাবে। তো আর আবার আমরা যদি এটাতে ক্লিক করি আমাদের কি হয়ে যাবে? লেফট অ্যালাইনমেন্ট। এবং কিবোর্ড থেকে Ctrl+L দিলে আমাদের এই কাজটা করা সম্ভব হবে। তো আমরা দুইটা অ্যালাইন শিখলাম। তো আরেকটা আছে যে আমাদের এখানে দেখো সেন্টার। সেন্টারটা কি? সেন্টারটা হলো যে আমাদের দুই দিক মানে উভয় পাশ, এই যে দেখো লেখার দুই পাশ কিন্তু অসমান থাকবে, মাঝখানে এটা সমানভাবে থাকবে। এই দেখো এখানেও অসমান, এখানেও অসমান, মাঝখানে কিন্তু লেখাটা চলে আসছে, এটাকে বলা হয় সেন্টার। তো এটার জন্য আমরা এখান থেকে এই কাজটা এখানে ক্লিক করে করতে পারি, অথবা কিবোর্ড কমান্ড আমরা Ctrl+E দিতে পারি। Ctrl+E দিলে আমাদের এই কাজটা আমরা সেন্টারিং করতে পারবো। তাহলে সেটা তোমার ডকুমেন্ট বা তোমার ফাইলটা তুমি কিভাবে সাজাইবা সেটা তোমার উপর ডিপেন্ড করবে। তুমি কি লেফট অ্যালাইন করবা, না রাইট অ্যালাইন করবা, নাকি সেন্টার করবা, না জাস্টিফিকেশন করবা, সেটা তোমার উপরে ডিপেন্ড করবে। তো এখন দেখো আমরা 3টা শিখলাম। এখন এখানে আরেকটা লাইন দেওয়া আছে জাস্টিফাই। তো জাস্টিফাইতে ক্লিক করলে লেখাগুলো আমাদের কি হবে? জাস্টিফাই হবে। দেখো এখানে আমরা ক্লিক করি জাস্টিফাই। জাস্টিফাই অর্থাৎ আমাদের লেখার লেফট অ্যালাইন এবং রাইট অ্যালাইন এবং সেন্টার সবগুলো আমাদের এখানে সবগুলো কমান্ড কাজ করবে, অর্থাৎ বামে, ডানে এবং মাঝে সব দিকে সমান থাকবে। একদম জাস্টিফিকেশন একদম লেখাটা মাঝখানে থাকবে। দেখো এই যে এই বাম দিকেও সমান এবং ডান দিকেও সমান জাস্টিফিকেশন। তো এই কমান্ডটা কিবোর্ড থেকে দিলে আমাদের Ctrl+J এটা যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই কাজগুলো করা সম্ভব হবে। তাহলে দেখো আমরা এখান থেকে কয়টা? 3টা করলাম। লেফট অ্যালাইন, সেন্টার, রাইট অ্যালাইন এবং জাস্টিফিকেশন, এই 3টা কাজ আমরা 4টা কাজ আমরা শিখলাম। তো এখন শিখবো আমরা এখান থেকে, এই দেখো এখানে পাশে দেওয়া আছে আমাদের লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং অর্থাৎ এখানে আমরা যদি ক্লিক করি, এখানে আমাদের এই লেখাগুলোর মধ্যে একটা লাইন আমরা তৈরি করতে পারি। দেখো এখানে দিলে আমাদের এখানে আমাদের 1 দিলে 1.0 দিলে আমাদের এটা স্বাভাবিক লেখা থাকে। যখন কি আমরা 1.15 দেবো, দেখো লাইনগুলো একটু ফাঁকা হয়ে গেছে, একটু স্পেস বাড়ছে। আবার যদি 1.5 দিয়ে আরেকটু ফাঁকা হবে লাইনগুলো, দেখো খেয়াল করো একটু সবাই। আবার যদি আরেকটু দেই লাইনগুলো আরেকটু ফাঁকা হবে। তো এরকমভাবে আমাদের ডকুমেন্টটা যদি আমরা কি করতে চাই, কোনো স্পেস বাড়াইতে চাই বা কমাইতে চাই, সেক্ষেত্রে
সেক্ষেত্রে আমাদের এইখান থেকে আমরা এই যে লাইন স্পেসগুলো আমরা কি করতে পারি, এই বাড়িয়া কমায় দিতে পারি। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, লাইন স্পেসগুলো আমরা সিলেক্ট করে দিতে পারি। এই দেখো অনেকগুলো এখানে স্পেস দেওয়া আছে। তো আমরা স্বাভাবিক লেখাটা থাকে কিন্তু ওয়ানে, আমরা ওয়ানে রাখলাম। তো এইভাবে আমরা লেখাগুলোকে কি করব, লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং ব্যবহার করব। তারপর এটা পাশে দেওয়া আছে আরেকটা অপশন, দেখো এখানে দেওয়া আছে যে আমাদের শেডিংটা হলো যে আমার লেখার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করা। এই লেখার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। তো তৈরি করলে আমরা ব্যাকগ্রাউন্ডটা কীরকম দিব আমরা সেটা আমার উপর ডিপেন্ড করবে। এই যে এই লেখার পিছনে একটা শেড থাকবে। তো এখানে লেখার পিছনে একটা শেড দিতে হইলে আমাদের এই দেখো লেখার পিছনে একটা শেড থাকবে। এই যে এই শেডটা কিন্তু আমাদের প্রিন্টে আসবে, এই শেডটা আমাদের প্রিন্টে আসবে। আমরা যদি কোনো লেখার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই সেটা এই যে শেড থেকে দিতে হবে। যদি আমরা প্রিন্টের মধ্যে কোনো কালার প্রিন্ট আনতে চাই ব্যাকগ্রাউন্ড, সেক্ষেত্রে আমাদের এই শেডিং যে অপশনটা আছে সেটা দিতে হবে। এই লেখার পিছনে শেডটা এরকম চেঞ্জ হবে, এটা প্রিন্টে আসবে আমাদের। এই দেখো আমরা যখন প্রিন্ট দেবো এটা প্রিন্টে আসবে আমাদের। এই ক্ষেত্রে আমরা আরেকটু বলে রাখি, এখানে আমরা এই ফন্ট অপশনে শিখছিলাম যে টেক্সট হাইলাইটিং, কিন্তু সেই ক্ষেত্রে হাইলাইটিং করলে দেখো আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে, কিন্তু চেঞ্জ হলে এটা কিন্তু আমাদের কি প্রিন্টে আসবে না। টেক্সট হাইলাইটিং যেটা, এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে আমাদের ডকুমেন্টে, বাট এটা কিন্তু আমাদের প্রিন্ট অপশনে আসবে না। আর আমরা যদি শেডিং দেই সেটা কিন্তু আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জটা কিন্তু আমাদের অবশ্যই প্রিন্টে আসবে। তো এগুলো খেয়াল রাখতে হবে, যে একটা হলো যে হাইলাইট করা আর একটা হলো যে শেডিং দেওয়া। তো আমরা শেডিং দিলে অবশ্যই এটা আমাদের ব্যাকগ্রাউন্ড শেডটা অবশ্যই প্রিন্টিং হবে। তো এখন এই ব্যাকগ্রাউন্ড অপশনটাকে তুলে দেওয়ার জন্য আমরা এখান থেকে ফন্ট অপশনে যান, ক্লিয়ার অল ফরম্যাটিং দিলে আমাদের এটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে এটা নান করে দিব, সব পুরোপুরি ব্যাকগ্রাউন্ড বা শেডিংটা চলে যাবে। এটা দেখলাম। তো শিক্ষার্থীরা দেখো, তারপর আমরা শিখবো যে বর্ডার্স, কিভাবে বর্ডার্স দেওয়া হয়। তো বর্ডারে এখানে অনেকগুলো অপশন আছে। দেখো আমরা যদি এখানে বর্ডার দিই তাহলে এটা নিচে শুধু লাইনটা দেখাবে, উপরে আর দেখাবে না। এই দেখো এটা নিচে লাইনটা দেখাচ্ছে, উপরে দেখাচ্ছে না। তারপর আমরা এখানে যদি আমরা এটা পাশে দিলে, এটা দিলে উপরে দেখাবে, নিচে দেখাবে না। এখন দেখো আমরা উপরে, এই যে উপরে আর নিচে দেখাবে, যেমন উপরেরটা আমরা নিচেরটাকে আউট করে দিব, নিচেরটাকে আউট করে দিব, উপরেরটা দেখাবে। দেখো এই যে উপরের লাইনটা দেখাচ্ছে প্রিন্টিংয়ে। তারপরে আমরা এটা উঠে দিয়ে আমরা যদি এই যে এখানে দেখো লেফট বর্ডার অর্থাৎ বাম দিকে দেখাবে, এখানে যদি ক্লিক করি রাইট বর্ডার বাম দিকে দেখাবে, বাম দিকে রাইট ডান দিকে দেখাবে। এখানে নো বর্ডার অর্থাৎ কোনো দিকে দেখাবে না, এখানে নো বর্ডার দিলে কোনো দিকেই দেখাবে না। যদি অল বর্ডার দেই তাহলে আমাদের লেখার চারপাশে একটা কি হয়ে যাবে, বর্ডার হয়ে যাবে, একটা বক্স তৈরি হয়ে যাবে। এখানে একটা লেখার চারপাশে একটা বক্স তৈরি হয়ে যাবে। এই অপশনটা কিন্তু আমাদের অফিস 3-তে বা 7-এ অবশ্য নাই। তাই এই জিনিসগুলো তোমার একটু অ্যাডভান্স লেভেলে একটা অপশন, এটা আমাদের অফিস 19-এ আছে। তো লেখাটা দেখো আমাদের কি হলো, চারদিকে একটা বক্স আকারে তৈরি হয়ে গেল। তো এভাবে আমরা বর্ডারগুলো তৈরি করব। তারপরে দেখো উপরে দেওয়া আছে যে আমাদের এখানে বুলেট নাম্বার দেওয়া আছে। দেখো আমরা প্রথমে যদি আমরা এখানে যদি কোনো টেক্সট নাম্বারিং করতে না চাই সেক্ষেত্রে আমরা এখানে বুলেট নাম্বার ব্যবহার করতে পারি। এই শুরুতে আমরা এখানে আমাদের কার্সরটা যেখানে থাকবে সেখানে বুলেট, যেমন আমরা কার্সরটা এখানে রাখবো, এখানে রেখে যদি আমরা কোনো কমান্ড দিই, এই দেখো এখানে আমাদের বুলেট আসছে। তো এখানে প্রত্যেকবার আমরা এন্টার দিলে এক একটা বুলেট আসবে। এই দেখো এন্টার দিলে প্রত্যেকবার আমাদের প্রতি লাইনে লাইনে এক একটা বুলেট আসবে। তো এই বুলেট চিহ্নগুলো চাইলে আমরা এখান থেকে পরিবর্তন করে অন্য কোনো বুলেট আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। এই যেটাকে মানে সিলেক্ট করে আমরা এখানে বুলেট চেঞ্জ করতে পারি। এই যেটাকে চেঞ্জ করে আমরা চাইলে এটাকে বুলেট চেঞ্জ করে দিতে পারি। তো এরকমভাবে আমরা নাম্বারের পরিবর্তে যদি কোনো সিম্বল ব্যবহার করতে চাই সেটা এখানে বুলেট থেকে আমাদের কি করতে হবে, আইডেন্টিফাই করে দিতে হবে। এই যেখান থেকে আমরা যে বুলেটগুলো ব্যবহার করতে চাই সেই বুলেটগুলো এখানে আমাদের অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ প্রত্যেক লাইনে লাইনে আমাদের বুলেট তৈরি হবে, প্রত্যেক লাইনে লাইনে বুলেট তৈরি হবে। তো এইভাবে আমরা লেখাতে আমরা কি করতে পারি, বুলেট দিতে পারি। তারপরে আছে যে আমাদের বুলেটের পাশে দেওয়া আছে আমাদের নাম্বারিং
লাইব্রেরি। তো এখানে নাম্বারিং লাইব্রেরিতে আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করে আমাদের প্রথম কার্সরটা যেখানে রাখবো সেখানে আমাদের এই যে নাম্বার সিস্টেম অটো নাম্বার আসবে। তারপরে এখান থেকে আমরা যদি এটাকে এন্টার করলে আমাদের 2 আসবে। তারপরে এই দেখো এখানে 3 নাম্বারগুলো অটোভাবে আসবে, এখানে এই যে অটো নাম্বার আসবে। তো আমরা এই নাম্বারগুলো চেঞ্জ করতে চাইলে অপশন যে 1 2 না দিয়ে আমরা যদি এখানে অন্য কোনো নাম্বার দিতে চাই, যেমন এই যে ব্র্যাকেট বা রোমান পদ্ধতি বা এবিসি, সেটাও আমরা দিতে পারি। এখান থেকে সিলেক্ট করে দিব, জাস্ট সেটা হয়ে যাবে অটোমেটিক নাম্বার সিস্টেমে। তো এইভাবে আমরা কি করব, কোনো লেখাতে আমরা নাম্বারিং সিস্টেম অটো নাম্বারগুলো ব্যবহার করব। তারপরে পাশে দেওয়া আছে, দেখো আমাদের এখানে পাশে দেওয়া আছে যে মাল্টি নাম্বার। তো আমরা প্রথমে এখানে একটা নাম্বার আমরা সিলেক্ট করব। মনে করো আমি এখানে প্রথমে এটাকে আমরা 1 দিব, এখান থেকে 1 দিব। 1 এর আন্ডারে দেখো, অর্থাৎ এখানে এই 1 এর আন্ডারে আমরা চাইলে A দিতে পারি, 1 এর আন্ডারে চাইলে আমরা B দিতে পারি। এরকমভাবে একটা নাম্বারের আন্ডারে আরও অনেকগুলো নাম্বার বা বুলেট ব্যবহার করার পদ্ধতিটাকে বলা হয় এই মাল্টিপল নাম্বার সিস্টেম, অর্থাৎ এটাকে বলা হয় মাল্টিপল নাম্বারিং সিস্টেম। ঠিক আছে, মাল্টি লেভেল লিস্ট আইটেম সিস্টেম। তারপরে পাশে দেওয়া আছে দেখো ট্যাব অপশন, অর্থাৎ ট্যাব অপশন বলতে বোঝায় যে আমরা লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা যদি আমরা যদি ইনক্রিজ ইন্ডেন্ট দেই, তাহলে দেখো একটা ট্যাব আমাদের লেখাটা ডানে যাবে, আর পাশেরটা দিলে একটা ট্যাব আমাদের লেখাটা বামে আসবে। তো অর্থাৎ এই যে এটা হলো যে ট্যাবের কাজ করা, এটাকে বলা হয় ইন্ডেন্ট, এটাকে বলা হয় ইনক্রিজ ইন্ডিং মানে বৃদ্ধি করা ট্যাব, আর এটাকে বলা হয় ডিক্রিজ ইন্ডেন্ট। অর্থাৎ এই কাজটা আমরা চাইলে এখান থেকে করতে পারি, অথবা আমরা কিবোর্ড কন্ট্রোল প্লাস ট্যাব দিতে পারি। কন্ট্রোল প্লাস ট্যাব দিয়ে কিবোর্ড থেকে আমরা এই কাজটা করতে পারি। দেখো আমরা যদি ট্যাব দিই, এই যে ট্যাব দিলে এটা আমাদের ইনক্রিজ হবে। আবার যদি ব্যাক স্পেস দেই কিবোর্ড থেকে, ব্যাক স্পেস দিলে এটা আমাদের ইনক্রিজ ইন্ডেন্ট হবে। তো এই কাজটা আমরা কি করতে পারি, অনেক সময় আমাদের লাইনগুলো দেখা যায় আমরা স্পেস দিয়ে এটাকে সামনে সরাই বা পিছনে নেই। তো এই কাজ থেকে আমরা এই যে ইন্ডেন্ট অপশনকে কাজে লাগিয়ে আমরা এই কাজটা সম্পূর্ণ করতে পারি। তারপরে দেখো এখানে দেওয়া আছে অনেকগুলো অপশন। তো আমরা একটা টেক্সট লিখে নিই। তো শিক্ষার্থীরা আমি এখানে একটা টেক্সট লিখে নিলাম, এই যে ইত্যাদি কিছু লিখে নিলাম। লিখে নেওয়ার পরে এখানে একটা অপশন দেওয়া আছে আমাদের সর্টিং করা। তো এখানে আমরা সর্টিং করব। তো আমরা প্রথমে সর্টিংয়ে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখো এখানে সর্টিংয়ে আমরা এখানে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং যে অপশনগুলো আছে, এখানে আমরা একটু এটাকে আমরা কি করে দিব, সাজিয়ে দিব। এখানে টেক্সট আমরা অ্যাসেন্ডিং করব। অ্যাসেন্ডিং মানে আমাদের দেখো এখানে এর পরে মানে সিরিয়ালে, অর্থাৎ এর পরে যে বর্ণটা আসবে সেই বর্ণ থেকে আমাদের সর্বশেষ বর্ণটা আমাদের এখানে কি হবে, অটোমেটিক মানে সাজানো হবে। প্রত্যেক লাইনের মধ্যে এ সিরিয়ালে, তারপরে বি সিরিয়াল, তারপরে সি সিরিয়াল, এটা অটোভাবে আমাদের কি হয়ে যাবে, সর্টিং হয়ে যাবে। তো আবার এটাকে বলা হয় অ্যাসেন্ডিং সিস্টেম। তো আমরা এখানে যদি ডিসেন্ডিং করে দিয়ে ওকে করি, দেখো তাহলে আবার ওই যে সবচেয়ে বড় লেখাটা মানে সবার শেষে লেখাটা আগে আসবে, প্রথম লেখাটা শেষে চলে যাবে, ডিসেন্ডিং এটাকে বলা হয়। তো এখানে আমরা লেখাগুলোকে সর্টিং করার জন্য বর্ণ অনুযায়ী, নাম্বার অনুযায়ী এই অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে পারি। তো এখানে আমরা এই কাজটা এইরকমভাবেও করতে পারি এবং আরেকটাও এইভাবেও করতে পারি আমরা। তো এখানে আমি একটা কিছু দেখা অগোছালোভাবে আমি কিছু লেখা লিখে নিলাম। তো এই লেখাগুলো দেখো আমরা সর্টিং করব। তো লেখাগুলো প্রথমে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আমরা এই সর্ট অপশনে যাব। যাওয়ার পরে যেন নাম্বার, তো আমরা প্রথমে অ্যাসেন্ডিং করব। অ্যাসেন্ডিং করার পরে দেখো লেখাগুলো সিরিয়ালে 1 2 মানে ক্রমান্বয়ে ছোট থেকে বড় হয়ে গেছে। আবার আমরা যদি এটাকে ডিসেন্ডিং করি তাহলে দেখো এটা বড় থেকে ছোট হয়ে গেছে। তো এরকমভাবে আমরা কি করতে পারি, একটা লেখাকে আমরা কি করতে পারি, নাম্বার, ডেট, তারপরে টেক্সট ইত্যাদি অনুযায়ী আমরা এটাকে সাজাইতে পারি। তো এখানে দেখো আমি আরেকটা অপশন দেখাই তোমাদেরকে। তো আমরা এরকমভাবে কয়েকটি মানে ডেট, তারিখ লিখব। তো এই তারিখগুলোকে আমরা সর্টিং করব। সর্টিং করার জন্য আমাদের এখানে প্রথমে সর্টিং অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখো ডেট। তো প্রথমে আমরা অ্যাসেন্ডিং করব, অর্থাৎ কোন তারিখটা আমাদের আগে আসবে, কোন তারিখটা এবং শেষ হবে, এটা অটোমেটিক আমাদের সর্টিং হয়ে যাবে আমাদের এই যে সাল অনুযায়ী, অর্থাৎ এই যে সাল অনুযায়ী 98 আগে, তারপরে 90, তারপর 2000 2013, এটা এইভাবে। তারপরে আবার এটাকে আমরা ডিসেন্ডিং করলে অটোমেটিক নিচেরটা উপরে, উপরেরটা নিচে এই যে চলে যাবে।
ডিসেন্ডিং, ঠিক আছে, অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং এভাবে আমরা করতে পারি। তো এর তারিখ অনুযায়ী আমাদের এই কাজগুলো হবে। তো এভাবে আমরা এটাকে সর্টিং করতে পারি। তো তারপরে একটা অপশন আছে যে আমাদের শো হাইড, এই অপশনটা। তো সেক্ষেত্রে আমরা কিছু ট্যাক্স প্রথমে লিখবো, লিখে এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে দেখো শো হাইড অপশন আমরা ক্লিক করব। শো হাইড অপশনে ক্লিক করার পরে অর্থাৎ এটা কিন্তু আমাদের একদম এমএস ওয়ার্ডে কমই ব্যবহার হয়। এটার ব্যবহারটা হলো যে আমরা যখন নাকি এটাতে ক্লিক করবো দেখো প্রত্যেকটা ওয়ার্ড আমাদের আলাদা হয়ে যাবে, অর্থাৎ এই যে ডট দিয়ে দেখো এটা আলাদা হয়ে গেছে। তোমরা খেয়াল করো প্রত্যেকটা বিষয় কিন্তু এই যে আমাদের এই প্রত্যেকটা বর্ণের শেষে একটা ডট, এই যে ডট দিয়ে এটা আলাদা হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা বর্ণকে সেটা আলাদা আলাদাভাবে একটা আইডেন্টিফাই করে। তো এগুলো সাধারণত আমাদের কোনো কাজে ব্যবহার হয় না, তারপরে আমরা এটার ব্যবহারটা আমরা শিখে রাখবো যে এখানে যে কটা ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডকে আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করার জন্য কিন্তু এখানে এই যে শো হাইড অপশনটা ব্যবহার করা হয়। আদার্স অন্য কোনো ক্ষেত্রে এটা ব্যবহারের কোনো প্রয়োজন নেই। দেখো এটাতে আমরা ক্লিক করলে আবার এটা চলে যাবে, আমাদের পুরো সেন্টেন্সটা আগের মতো হয়ে যাবে। আর যখন এটাতে ক্লিক করবো আমাদের প্রত্যেকটা ওয়ার্ড এক একটা আলাদা সেন্টেন্সে রূপান্তরিত হবে। এটার কাজটা মূলত এটাই। তো বন্ধুরা, আশা করি তোমাদেরকে আমি বিষয়গুলো খুব সহজে বুঝাইতে পারছি। তো ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তোমরা পুরো ভিডিওটা দেখবা এবং পূর্বের ভিডিওগুলো সিরিয়ালে দেখবা। প্রত্যেকটা ভিডিও যদি তোমরা ধাপে ধাপে দেখো তাহলে আমি তোমাদেরকে আশা রাখি এই এমএস ওয়ার্ড সম্পর্কে পূর্ণ একটা ধারণা দিতে পারবো। তো পুরো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবা এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, যাতে পরবর্তীতে নতুন নতুন কোনো ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যায় এবং তোমরা দেখতে পারো। তো কিছু পাওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনে ক্লিক করতে হবে। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।